গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ একাদশ পর্ব। এই মেয়েটাকে আমি কোনো পথ দেখাতে পারতাম। অনামিকার নিচে থেকে উঠে এসে সিঁড়ির জানলা কাটা দরজা থেকে বেরোনো 2 ফুট বাই 4 ফুট খুদে ব্যালকনিটায় এসে দাঁড়িয়ে পড়ে ভাবলেন, ও যদি আমার গল্পের নায়িকা হতো, ওর জন্যে কোন পরিণতি নির্ধারণ করতাম আমি? হঠাৎ এক ঝলক ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগল, আর তখনই মনে এলো বেশ বহুকাল এখানটা এসে দাঁড়াননি। এটা যে ছিল তাই মনে পড়ত না কখনো। আজ মনে পড়ল, নিজের ঘরে মেজদির উপস্থিতি স্মরণ করে। ঠিক এই মুহূর্তে সেই অতি সংসারী মানুষটার কাছে গিয়ে পড়তে ইচ্ছে হলো না, যে মানুষটার নিকট আত্মীয়ত্বের দাবিতে নিতান্ত অন্তরঙ্গ সুরে কথা বলতে চায়, অথচ যার কাছে বলতে চায় সে অনুভব করে কত যোজন ব্যবধান তাদের মধ্যে। সম্পূর্ণ ভিন্ন জাতি তারা। এই যোজন ব্যবধান নিয়েই তো আত্মীয়ের সঙ্গে অন্তরঙ্গতা, সব ক্ষেত্রে না হোক বহু ক্ষেত্রেই। অনবরত বিদ্যুৎ পাখার হাওয়া খাওয়ায় অভ্যস্ত শরীরকে এই বেশি রাত্রির উড়ো উড়ো হাওয়াটা যেন আচ্ছন্ন করে তুলছে। এই ক্ষুদে বারান্দাটুকুর পরিকল্পনা ছিল বকুলের মা সুবর্ণর। বাড়ি হয়ে পর্যন্ত এই জানলা ফুটিয়ে দরজা করে বারান্দার কথা বলে চলেছিলেন তিনি। বলতেন, টানা উঠতে নামতে মাঝে মাঝে একটু নিঃশ্বাস ফেলার জায়গা থাকা দরকার। তখন বকুলের বাবা রেগে গিয়ে বলতেন, কি এমন বেণীমাধবের ধ্বজার সিঁড়ি যে মাঝে মাঝে নিঃশ্বাস ফেলতে হবে? এত এত নিঃশ্বাস নেবারই যে কি দরকার তাই তো বুঝি না। দেয়াল ফেঁড়ে বেরিয়ে গিয়ে নিঃশ্বাস নিতে হবে, আশ্চর্য। অথচ সুবর্ণলতা মারা যাবার কিছুদিন পরে হঠাৎ বাবা মিস্ত্রি ডেকে বেশ কিছু খরচা করে জানলা কাটিয়ে দরজা করে এই ক্ষুদ্র ঝুল বারান্দা দুটো করিয়ে ফেললেন, ওপর নিচ দুটো সিঁড়িতে। কিন্তু কে কবে এসেছে নিঃশ্বাস নিতে? কে কবে আসে? নূতন নূতন বেলায় বকুলের তো আসতেই পা উঠেনি। মনে হয়েছে মা বুঝি কোথায় বসে করুণ চোখে তাকিয়ে বলবেন, সেই হলো, শুধু আমারই ভোগে হলো না, তোরা বেশ। হ্যাঁ, এই ধরনের অনুভূতি তখন দরজার চৌকাঠের কাছে এলেই বকুলকে হঠাৎ দাঁড় করিয়ে দিত। অথচ তখন বকুলের মাঝে মাঝে দেয়াল ফেঁড়ে নিঃশ্বাস নেবার দরকার ছিল। দরকার ছিল আপন চিত্তের, দরকার ছিল একটা লাজুক মানুষের আবেদনের। সুযোগ পেলেই যে বলতো, অমন চমৎকার অলিন্দ হলো তোমাদের, একটু দাঁড়াতে পারো না? তবু পারত না বকুল। দরজাটা খুলেই আকাশের তারার দিকে চোখ পড়ে যেত। কেমন একটা অপরাধবোধ এসে যেত মনে। তারপর তো বকুল অনামিকা হয়ে গেল। অনামিকার আর ওই বাতাসের এক মুঠো দাক্ষিণ্য নেবার অবকাশ রইল কই? কিন্তু অবকাশ কারই বা আছে বাড়িতে? দরকারই বা কই? ছুটতে ছুটতে নামা ওঠা, এই তো। জানে সিঁড়ির দরকার ওইটুকুই। হয়তো এমনি হয়, বাতাসের যার বড় প্রয়োজন সে পায় না, যে সেটা অনায়াসে পায় সে তার প্রয়োজন বোধই করে না। তবু আজ সাময়িক একটা কারণে প্রয়োজন বোধ করলেন অনামিকা, আর যেন কৃতজ্ঞ হয়ে গেলেন। ভাবতে লাগলেন, নমিতা যদি আমার গল্পের নায়িকা হতো, ওকে কোন পরিণতি দিতাম আমি? নিশ্চয়ই ওকে সন্ন্যাসী সাজিয়ে দেবতাত্মা হিমালয়ের শান্তিময় কোলে বসিয়ে নিশ্চিন্তের নিঃশ্বাস ফেলতাম না। তাহলে আবার কি ওকে সংসার আশ্রয়ের নিশ্চিন্ত ছায়ায় ফিরিয়ে দিতাম, সেই উত্তরবঙ্গের একটি সমৃদ্ধ পরিবারের মধ্যে? না না, ছি। তবে কি নিতান্তই বাজার চলতি সমাধানে ওকে নার্স করে ছেড়ে দিতাম, আর একদিন ওর সেই মিথ্যা সন্ন্যাসী স্বামীটাকে
ব্যাধিগ্রস্ত করে ওর করতলে সমর্পণ করতাম? দূর দূর। তবে কি ওকে ডানা ভেঙে স্রেফ ফেলেই দিতাম পথে প্রান্তরে? একটু চুপ করে ভাবলেন, তারপর প্রায় নিজের মনকেই বললেন, হয়তো গল্পের নমিতাকে শেষ পর্যন্ত তাইই করতাম। হয়তোবা তার মধ্যেই কিছু নতুনত্ব আনবার চেষ্টা করতাম, কিন্তু ওই চোখে দেখা সত্যি মেয়েটার জন্যে আমি সে পরিণতি ভাবতেই পারছি না। ওর সেই স্বামীটাকে জব্দ করার জন্যেও না, তাকে মুখের মতো জবাব দেওয়ার জন্যেও না। আচ্ছা, প্রগতিশীল মন কাকে বলে? সে মন কি নিতান্ত প্রিয়জনের জন্যে, নিকটজনের জন্যে তেমন দুঃসাহসিক প্রগতির পথ দেখাতে পারে যে পথে অকল্যাণ, যে পথে গ্লানি? তেমন প্রগতিশীল হওয়া আমার কর্ম নয়, ভাবলেন অনামিকা। তবে কি হবে ওর, মানে কি করবে ও? ওর মধ্যে এখন একটা সর্বনাশা আগুন জ্বলছে। মনে হচ্ছে সে আগুন ওকে ছাড়া আর কাকে দগ্ধ করবে। তারপর খুব হালকা এবং নেহাত সংসারী একটা কথা মনে এলো। এই সংসারটা যদি আমার হতো, হয়তো ওকে কিছুদিন আমার কাছে থাকতে বলতে পারতাম। তা আমি তো বলতে গেলে আশ্রিত, নেহাত বাবার উইলে কি একটা আছে তাই। তারপর মনে মনেই হেসে উঠলেন। তাতেই বা কি লাভ হতো নমিতার? সেই তো পরিচয় হতো পরাশ্রিত, আর ও নির্ঘাত ওর নিজস্ব স্বভাবে আমার মনোরঞ্জন করতে বসত। না, এটা সমাধানের কোনো পথই নয়। ওর সত্যিকার দরকার ভালোবাসার, করুণার নয়, দয়ার নয়, মমতার নয়, শুধু গৌরবময় ভালোবাসার। এছাড়া আর বাঁচার উপায় নেই ওর। কিন্তু সেই বস্তুকে কে এনে ওর হাতে তুলে দেবে? একমাত্র সুপথ হতে পারে যদি ওর স্বামী মিথ্যা সন্ন্যাসের খোলস খুলে ফেলে ওর কাছে এসে দাঁড়ায়। ভাবতে গিয়ে মনটা কেন কে জানে কেমন বিরূপ হয়ে গেল। মনে হলো ভারী জলো আর বিবর্ণ একটা ভাবনা ভাবছি। না, সত্যি বিধাতা হবার সাধ্য দ্বিতীয় বিধাতার নেই। কিন্তু বিধাতারই বা প্লটের বাহাদুরি কোথায়? নতুনত্বের নামও তো দেখি না, সবই তো অমনি জলো জলো। পাশের বাড়িটার দিকে তাকালেন। বাড়িটা এখন এই 10টা সাড়ে 10টা রাত্রি গভীর অন্ধকারে আচ্ছন্ন। ওরই কোণের একটা ঘরে দিনহীন একটু গৃহসজ্জার মধ্যে নির্মলের বউ হয়তো ঘুমে নিমগ্ন হয়ে পড়ে আছে, হয়তোবা অনিদ্রার শিকার হয়ে পড়ে পড়ে নিঃশ্বাস ফেলছে। ওকে দেখলে এখন আর মনেও হয় না একদাও পরমা সুন্দরী ছিল। বৌদিদের আলাপ আলোচনার মাঝে মাঝে কানে আসে ওর ছেলের বউটি নাকি মেয়ের সুবিধের নয়। কেমন করে যেন ওকে কোণঠাসা করে ফেলে নিজে সর্বগ্রাসী হয়ে বসেছে। বাড়িতে আর কেই বা আছে? নির্মলের জেঠি একটা ভাইপোকে পুষেছিলেন, ইদানিং সেই নাকি বাড়ির অর্ধাংশ দখল করে আছে। আর তাদের সঙ্গেই নাকি নির্মলের ওই ছেলের বউয়ের খুব হৃদ্যতা। কি পুরনো প্লট! আগে ওই বাড়ি রাত 12টা অবধি গমগম করত। গ্রামোফোনের গান শোনা যেত অনেক রাত অবধি, আলো জ্বলত ঘরে ঘরে। এখন ওই অন্ধকারই তার উত্তর দিচ্ছে। তবে বিধাতার প্লটে নতুনত্বের নামও নেই। আলো জ্বালা আর আলো নিভানো, এই ওর প্লট। আমি এই বাড়িটার দিকে তাকিয়ে দেখিনি কতদিন। তাকিয়ে থাকতে থাকতে যেন হঠাৎ অবাক হয়ে গেলেন অনামিকা। কবে এত জরাজীর্ণ হয়ে গেল বাড়িটা, হয়ে গেল এত মলিন বিবর্ণ? একদিনে হয়নি, আস্তে আস্তেই হয়েছে। তার মানে দিনের পর দিন, কত দিন আমি তাকিয়ে দেখিনি। তার মানে নির্মল নামের একটা অনুভূতিও আস্তে আস্তে ওই রকম বিবর্ণ জরাজীর্ণই হয়ে যাচ্ছে। কিন্তু তবু এই শিরশিরে বাতাসে রাত্রির আকাশের নিচে চিরপরিচিত অথচ অপরিচিত জায়গায় দাঁড়িয়ে ওই বিবর্ণ জানলাটার দিকে তাকিয়ে থাকতে থাকতে
অনুভূতিটা আবার যেন আলোয় ভরে গেল। সেই আলোটা ওই জানলায় গিয়ে পড়ল যেন। দেখা গেল খোলা জানলার ফ্রেমে আঁটা একটা আলোর ছবি। ঘরের মধ্যে থেকে গ্রামোফোনে গান ভেসে আসছে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে। ধরা নেই, ছোঁয়া নেই, তবু যেন কোথাও আছে বক্তব্যের আভাস। যারা লাজুক, যারা ভীরু, তারা পরের কথার মধ্যেই নিজের কথা মিশিয়ে দিয়ে নিবেদন করে। জানে যে ধরবার সেই ধরবে, যে ছোঁয়ার সেই ছোঁবে, আর কারো সাধ্য নেই ধরতে ছুঁতে। দেবতারে যাহা দিতে পারি দিই তাই প্রিয়জনে, তাই আমার সুরগুলি পায় চরণ, আমি পাই না তোমারে। আজকাল আর কেউ এমন বোকার মতো আর বেচারির মতো ভালোবাসে না। এই যুগ ওই মৃদুতাকে, ওই চারুতাকে ভালোবাসাই বলবে না। দেখলে ঠোঁট বাঁকাবে, রাবিশ বলবে, অথবা জোলো ভাবালুতা বলে হেসে উড়িয়ে দেবে। এই যুগ জানে ভালোবাসাটা একটা ভোগ্য বস্তু। তাকে লুটে নিতে হয়, ছিঁড়ে আনতে হয়, দখল করতে হয়। হয়তো এরাই ঠিক জেনেছে, অথবা এরাই কিছু জানেনি। সত্যিকারের জানাটা আজও অপেক্ষা করছে কোন এক ভবিষ্যৎ যুগের আশায়। যদিও শম্পারা ভেবে আত্মপ্রসাদ অনুভব করছে আমরাই ঠিক জেনেছি, তবু সেটুকুও তো জুটছে ওদের ভাগ্যে। ওই আত্মপ্রসাদ ওরা তো ভাবছে আমরা নিলাম, আমরা পেলাম। সে যুগের ভাগ্যে সেটুকুও জোটেনি। অথচ সে যুগেও ভাবত ভালোবাসলাম, ভাবত এরই নাম ভালোবাসা। শম্পারা, আশ্চর্য, শম্পা আমাকেও একটা চিঠি দিল না। যদিও আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, হে ঈশ্বর, আমার অহংকার খর্ব হোক, ওর মা বাপের কাছে আগে চিঠি আসুক। তবু যেন কোথায় একটা শূন্যতা বোধ সব সময় সব কিছুতেই নিরানন্দ করে রেখেছে। মনে মনে নিশ্চিত ভেবেছিলাম ও আমাকে অন্তত জানাবে। শম্পা যেন নিজের জীবনটাকে বাজি ধরে বাপের সঙ্গে খেলতে বসেছে। শম্পা তেমনি লড়ুইয়ে মেয়ে। কে জানে এ খেলায় কে জিতবে? শম্পা না শম্পার বাবা? বাবার জেতাটা তো পরম দুঃখের, অথচ বাবার হারও দুঃখের। এই বাড়িতে আরও একটি মেয়ে আছে, তাকে নিয়ে তার মা আপন সম্পত্তি ভেবে খেলতে বসেছে। সেটা আরও দুঃখের, বা বরং বলা যায় ভয়াবহ। ওর মা এই পরিবেশ থেকে তার নিজের ধারণা অনুযায়ী উঁচুতে উঠতে চায়, অনেক উঁচুতে, যেই উঁচুর নাগাল পেতে হলে খুব বড় কিছু একটা বাজি ধরে জুয়োয় বসতে হয়। জীবন জিনিসটাই সবচেয়ে বড় আর সবচেয়ে হাতের মুঠোর জিনিস। কিন্তু ওই হতভাগা মেয়েটার মায়ের নিজের জীবনটা এখন আর চড়া দামে বিকোবে না, তাই দামি বস্তুটা নিয়েছে মুঠোয় চেপে। মেয়েটার বোঝবার ক্ষমতা নেই ওকে নিয়ে কি হচ্ছে, ওকে কতখানি ভাঙানো হচ্ছে। যাদের বোঝবার ক্ষমতা আছে তারাই কি কিছু প্রতিকার করতে পারছে? পারে কি? আশ্চর্য, আমাদের ক্ষমতা কত সীমিত। আরও একবার নিজের ক্ষমতার পরিসর মেপে দেখে যেন লজ্জায় মরে গেলেন অনামিকা। কি অক্ষম আমি! আমার চোখের সামনে একটা নির্বোধ মেয়ে আর একটা বোধহীন মেয়েকে হাত ধরে কাদায় পিছল গভীর জলের ঘাটে নামতে যাচ্ছে। আমি তাকিয়ে দেখছি, খুব দূরে বসেও দেখছি না, বরং খুব কাছেই গাছের ছায়ায় বসে আছি। আমি তাকিয়ে তাকিয়ে দেখব ওরা পিছলবে, ওরা ডুবে যাবে। ওইটাই ওদের নিশ্চিত পরিণতি জেনেও আমি হাঁ হাঁ করে চেঁচিয়ে উঠছি না, ছুটে গিয়ে ওদের হাত চেপে ধরে টেনে আনার চেষ্টা করছি না। আমি শুধু ভয়ানক একটা অস্বস্তি বোধ করছি, ভয়ানক একটা নিরুপায়তার যন্ত্রণা অনুভব করছি।
কারণ আমি ধরেই নিয়েছি আমার ভূমিকা দর্শকের, ধরেই নিয়েছি ওরা আমার কথা শুনবে না, আমার নিষেধ বাণী শুনবে না। তবে কেন মিথ্যে অপমানিত হতে যাওয়া, এই ভেবে কথাটি কইছি না। চেষ্টা করে না দেখেই সেই কল্পিত অপমানটার ভয়ে উদাস দৃষ্টি মেলে বসে বসে ওদের ডুবতে যাওয়া দেখছি। আমাদের অক্ষমতা হচ্ছে আমাদের অহমিকা, আমাদের নিরুপায়তা হচ্ছে আমাদের একটা অর্থহীন আত্মসম্মান বোধ। তাই আপন সন্তানকেও হয়তো ভুল পথ থেকে নিবৃত্ত করতে হাত বাড়াই না, অনিষ্টের পথ থেকে টেনে আনতে ছুটি না। এই ভেবে নিথর হয়ে বসে থাকি, যদি আমার কথা না শোনে। সেই না শোনা মানেই তো খর্ব হবে আমার অহমিকা, ঘা পড়বে অহংকারে। আমার এই আমিটাকে কি ভালোই বাসি আমরা। কই, আমি কি একদিনও ছোড়দার ঘরে গিয়ে বসে পড়ে প্রশ্ন করতে যাচ্ছি, ছোড়দা কোনো চিঠি এলো? অথচ মাঝে মাঝে সন্দেহ হচ্ছে, কি জানি, হয়তো এসেছে, হয়তো গ্রাহ্য করে অথবা মান খুইয়ে বলতে আসছে না আমায়। এই মান জিনিসটা কি কঠিন পাথরের প্রাচীরের মতোই না ঘিরে রেখেছে আমাদের। ওর থেকে বেরিয়ে পড়বার দরজা আমাদের নেই। অথচ আশ্চর্য, কি তুচ্ছ কারণেই না জিনিসটা খোয়া যায়। ও যেন একটা ভারী দামি রত্ন, তাই খোয়া যাবার ভয়ে সদা সন্ত্রস্ত হয়ে থাকি। ও যেন আমার প্রভু, তাই ওর দাসত্ব করি। আচ্ছা, ওকে আমার অধীন করে রাখা যায় না? আমি প্রভুত্ব করলাম ওর ওপর। অথবা যদি মনে করি কিছুতেই খোয়া যেতে দেব না ওকে, দেখি কার সাধ্য নেয়। সযত্নে পাহারা দিয়ে নয়, অযত্নে রেখে দিয়ে যদি রক্ষা করি ওকে। না, যত সব এলোমেলো চিন্তা। আসলে আমি আমার সেই মেজদির ঘুমের জন্য অপেক্ষা করছি। বয়স হয়েছে, রেলগাড়িতে এসেছেন, সারাদিন কথা বলেছেন, আর কতক্ষণ পারবেন ঘুমের সঙ্গে লড়াই করতে? এতক্ষণ নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছেন। অলকা আর অপূর্বর সঙ্গে এই ঘণ্টাতেই মেজদির যেন বেশ হৃদ্যতা হয়ে গেছে। একত্রিত পরিবারে এই কৌতুক নাটকের অভিনয়টি সর্বদাই হতে দেখা যায়। বহিরাগত অতিথিরা, অর্থাৎ কিনা এসে পড়া আত্মীয়রা, হঠাৎ কেমন করেই যেন ওই একের মধ্যেই একাধিকের সন্ধান পেয়ে যান, আর কেমন করেই যেন কোনো একটি বিশেষ দলভুক্ত হয়ে যান। অবশ্য বাইরের ঠাট্টা সর্বজীবের সমভাবে থাকে, কিন্তু আস্তে আস্তে দলভেদটা প্রকট হয়ে ওঠে এবং নোনা ধরা যে দেওয়ালটা তবুও ছাদটাকে ধরে রাখার কাজে সাহায্য করছিল, সেটা ধসে পড়ে ছাদটাকে নামিয়ে দেয়। হতো অবশ্যই এগুলো, কালক্রমে হতো। আত্মীয় অতিথি সেটুকু ত্বরান্বিত করে দেন। হ্যাঁ, এ নাটক হামেশাই হচ্ছে ঘরে ঘরে। কিন্তু দুষ্টু দলকেই বা ওরা চট করে চিনে ফেলেন কি করে, সেটাই আশ্চর্য রহস্য। অবশ্য সেই খুঁটিটাই ধরা নিয়ম। নৌকো বাঁধতে হলে বড় গাছেই বাঁধতে হয়, আর কে না জানে শিষ্টের থেকে দুষ্টই শক্তিতে বড়। মেজদি কেমন করেই ওই বড় গাছটিকে চিনে ফেললেন আর নৌকাটি বাঁধলেন। কিন্তু উনি তো থাকতে আসেননি সত্যি, তবে এখন যে ওর একটা অবিবাহিতা মেয়ে আছে, সেটাকে কলকাতার আবহাওয়ায় রাখতে চান, সেটা বোঝা গেছে ওর তখনকার কথায়। যখন খেতে বলা হয়েছিল এবং অনামিকা আটপৌরে শাড়িটা আটপৌরে ধরনের জড়িয়ে নিয়ে বকুল হয়ে খেতে গিয়ে বসেছিলেন, তখন মেজদি আমিষের সঙ্গে দূরত্ব বজায় রেখে বড় ভাজের পাশে খেতে বসে ইচ্ছেটা ব্যক্ত করেছিলেন। কলকাতার হালচাল তো দেখলে গা জ্বলে যায়, তবু এখনকার ছেলেদের তো ওই পছন্দ। মেয়েটাকে এখানে চালান করে দেব, বলব নে, কত হালচাল শিখতে পারিস শেখ। বলা নিষ্প্রয়োজন, শ্রোতৃবর্গ কেউই এই ইচ্ছায় উৎসাহ প্রকাশ করেননি এবং মেজদিও সঙ্গে সঙ্গে সেটা বুঝে ফেলে বলেছিলেন, অবশ্যই কন্যা আমার থাকতে চাইবে কিনা সন্দেহ, মা ভিন্ন আর কিচ্ছুতে দরকার নেই তার,
কোলের তো? তবে আমি বলি, পরের ঘরে যেতে হবে না? তা হারামজাদি হেসেই মরে, বলে যাবই না। বকুলকে মাথা নিচু করে খেতেই হয় সেখানে। এদিকে ছোড়দার বউ থাকেন, থাকে বর্দার বিয়ে টিয়ে হয়ে যাওয়া সংসারী মেয়ে হেনা। অপূর্বর নিজের বোন সে, কিন্তু বাপের বাড়ি এলে এদিকেই খায়। বলে, বাবা, অলকার ওখানে কি খাবে? বাসন মাজা ঝিতে রাঁধে, চাকর বাসি কাপড়ে জলবাটনা করে। বকুল হাসে মনে মনে, ভাবে, তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো প্রভু। না, কোনো কালেই হারিয়ে যায় না। হেনা যখনই আসে বেশ কিছুদিন থাকে, কারণ ওর স্বামী অফিসের কাজে ট্যুরে যায়, আর সেটাই ওর পিত্রালয়ে আসবার সময়। এসেই বলে, চলে এলাম। বরবিহীন শ্বশুরবাড়ি, ছ্যা, যেন নুনবিহীন পান্ত। হেনার ছেলে মেয়ে নেই, তাই হেনার স্বাধীনতাটা এত বেশি। চন্দ্র সূর্যের গতির নিয়মেই হেনা তার নিজের ভাই বউয়ের থেকে খুড়ো খুড়িকেই ভজে বেশি। মা, তিনি তো এখন নখদন্তবিহীন, তাকে বড়জোর একটু করুণা করা চলে, তার কাছে তো আশ্রয় নেই। বর্দার আরও মেয়েটে আছে, তারা বাবা মারা যাওয়ার পর থেকে আর আসে না। যেমন আশা ছেড়ে দিয়েছিল চাঁপা আর চন্দন সুবর্ণলতা মারা গেলে, বলেছিল আর কোথায় যাব। কিন্তু পারুল, ভাবনাগুলো যেন পাড়ার মতো, কিছুতেই হাতে ধরে রাখা যায় না, গড়িয়ে পড়ে যায়, যেখানে সেখানে ছিটকে পড়ে, শুধু যেখানেই পড়ুক ঝকঝকের চোখে তাকায়। পারুলের কথা মনে হতেই পারুল যেন সামনে দাঁড়িয়ে হেসে উঠল, যেন বলল, কই রে বকুল, তোর সময় আর তাহলে হলো না? অথচ বলেছিলি যাব শেষ দি তোর কাছে, বকুলকে আস্তে করে খুঁজে দেখব তোর সঙ্গে একসঙ্গে। আমার কাছে কেবলই ভাঙাচোরা টুকরো, বলেছিল বকুল, কিন্তু সেই আস্তটা খুঁজে দেখতে যাবার সময় সত্যি হয়ে উঠল না আজ পর্যন্ত। কেন? খাতাপত্তরের জঞ্জাল সরিয়ে তুলতে পারি না বলে? পাহাড়ের উপর আবার পাহাড় জমে ওঠে বলে? আর সেইগুলোর গতি করব বলে দৃঢ় সংকল্প নিয়ে বসামাত্র ফাংশন বাজেরা বাজ পাখির মতো এসে ছোঁ মেরে নিয়ে যায় বলে? তার মধ্যিখান থেকেও ফাঁক বার করে নেবার চেষ্টার সময় দর্শনার্থী আর বিনামূল্যের লেখাপ্রার্থীর ভিড় এসে জোটে বলে? যখন ইচ্ছে হবে চেঁচিয়ে চেঁচিয়ে বলি, এ তো বড় মুশকিল, দেশশুদ্ধ সবাই তোমরা পত্রিকা প্রকাশ করবে, আর আমরা হব সেই যুগকাষ্ঠের বলি। তখন খুব মধুর করে হেসে বলতে হবে, কি করব বলো বাপু, সময় তো মোটে নেই, কত কাগজ বেরোচ্ছে প্রতিদিন। সমুদ্রে বালির বাঁধের মতো সেই কথার বাঁধ ভেসে যাবে ওদের কথার তোড়ে বলে। এইগুলি সব থেকে বড় দরকারি। এই দরকারগুলোর স্তূপের ওপর শেষদি বসে বসে মিটিমিটি হাসবে, আর তারপর মুখ ফিরিয়ে নেবে, আর তারও পরে আস্তে আস্তে বুড়ো হয়ে যাবে, বদলে যাবে। হয়তো সেই চেনা শেষ দিকে আর খুঁজে পাওয়া যাবে না কোনো দিন, হয়তো মরেই যাবে কোনো দিন। আর বকুল বসে বসে টেবিলে জমানো স্তূপ সাফ করবে, কোনো দিনই সাফ হবে না, আবার জমে উঠবে জেনেও। এর খাঁজ থেকে একবার পালিয়ে যাওয়া যায় না? হঠাৎ গিয়ে বলে ওঠা যায় না, দেখো তো চেয়ে আমারে তুমি চিনিতে পারো কিনা? অফিসের কাজেই পশ্চিম থেকে পশ্চিমবঙ্গে চলে আসতে হয়েছিল মোহনকে। তবু মোহন এমনভাবে এসে দাঁড়ালো, দেখে মনে হতে পারে শুধু মাকে ওই প্রশ্নটাই করতে এসেছিল মোহন। এইমাত্র যে প্রশ্নের উত্তরটা দিল পারুল হেসে উঠে, ও মা, তা তাড়িয়ে দেব নাকি? এসেছে পিসির কাছে 2-10 দিন থাকবে বলে। মোহন রাগটা লুকোবার চেষ্টা না করেই বলে, একা থাকলে 2-10 দিন কেন, 2-10 মাসই থাকতে পারত, আপত্তির কিছুই ছিল না। কিন্তু আরেকটা যা শুনলাম। কি শুনলি আরেকটা? প্রশ্ন করল পারুল।
মোহন মনে মনে ঠোঁট কামড়াল, মনে মনেই চেঁচিয়ে উঠল, মা, তোমার এই ন্যাকামিটি আর গেল না কোনো দিন। সেই ছেলেবেলা থেকে এই বুড়োবেলা পর্যন্ত দেখছি তুমি ঠিক শরৎবাবুর নভেলের নায়িকার প্যাটার্ন নিয়ে কথা বলবে। আমরা অত শত বুঝি না। গেরস্থ লোক গেরস্থ ধরনের কথা কইব, উত্তর পাব, মিটে গেল ল্যাঠা। তা নয়। কেন বুঝতে পারছো না তুমি? কি শুনছি আরেকটা? ঠিকই বুঝতে পারছো, তবু আমার মুখ দিয়েই বলিয়ে নিতে চাও। সাধে কি আর ছেলের বউরা এত বিমুখ? আমি তোমার নিজের ছেলে, তবু যেন আমাকে অপদস্থ করার মধ্যেই তোমার আনন্দ। বলছিল মনের মুখ দিয়ে চেঁচিয়ে, কিন্তু বাইরে সেও পারুলের ছেলে, আত্মস্থ, অচঞ্চল। যা শুনলাম সেটা তুমি বুঝতে পারোনি তা নয়। আমি বলতে চাইছি, একটা কুলি কামিন ধরনের বাজে লোককে নিয়ে নাকি সে উঠেছে তোমার কাছে, এবং সেটা নাকি রোগগ্রস্ত। রোগগ্রস্ত না তো, পারুল বিস্ময়ের গলায় বলে, তোমাকে যে খবর দিয়েছে সে তো দেখছি ভালো করে খবর টবর না নিয়েই। আমায় কেউ খবর টবর দেয়নি বলে বসে মোহন। পারুলের কি মনে পড়ে না, মোহন রেলের রাস্তায় অনেক দূর থেকে এসেছে, ওর তেষ্টা পেয়ে থাকতে পারে, খিদে পেয়ে থাকতে পারে। আর তারপর মনে পড়ে না মোহন তার নিজের পেটের ছেলে, পারুল মোহনের মা। মনে পড়েই না হয়তো। যাদের মন অন্য এক ধাতু দিয়ে গড়া, তাদের হয়তো সব ছোটোখাটো কথাগুলো মনে পড়ে না। তারা শুধু খাঁটি বাস্তবটা দেখতে পায়। সেই বাস্তব দৃষ্টিতে পারুল মোহনকে পারুলের অপরাধের বিচারক ছাড়া আর কোনো দৃষ্টিতেই দেখতে পাচ্ছে না। অতএব পারুল নিজ পক্ষের উত্তর মজুত রাখতেই তৎপর থাকছে। আর এও স্থির নিশ্চিত যে অনধিকারে যদি কেউ বিচারক সেজে জেরা করতে আসে, পারুল তাকে রেহাই টেহাই দেবে না, ছেলে বলেও না। তাই পারুল ছেলেটার ক্লান্ত মুখটার দিকে না তাকিয়েই খুব হালকা একটু হাসির সঙ্গে বলে, কেউ খবর টবর দেয়নি? ওমা, তাই নাকি? তুই তাহলে বুঝি আজকাল হাত টাত গুনতে শিখেছিস? কার বই পড়ছিস? কিরোর? কথাটা বলে ফেলে অপ্রতিভ হয়ে গিয়েছিল মোহন। এ কথা সত্যি। তাই বলে এইভাবে অপদস্থ করা? মোহন গম্ভীর হয়। মোহনের ক্লিষ্ট মুখ আরক্ত হয়ে ওঠে। তীব্রতা পরিহার করে গম্ভীর সুরেই বলে সে, আমি বেশিক্ষণ সময় হাতে নিয়ে আসিনি মা। সোজা আর সহজভাবে কথা বললে তাড়াতাড়ি হয়ে যায়। ও, তাই বুঝি? পারুল চট করে নিজেকেও প্রায় সোজা করে দাঁড় করিয়ে বলে, তবে তুই চটপট করে বল, তোর কি জানবার আছে? কি উদ্দেশ্যে হঠাৎ এসেছিস? 1 নম্বর 2 নম্বর করে বল, উত্তরটা চটপট হয়ে যাবে। উফ, অসহ্য, বলে মোহনের মনের মুখ। তবু বাইরের মুখটা সহ্যের ভানে বলল, আমি জানতে চাই তোমার ওই ভাইঝির সঙ্গে আরেকটা লোক আছে কি না? আছে, যান্ত্রিক উত্তর পারুলের। মোহনের মনের মুখ আবার চেঁচাতে শুরু করে, ওহ, সাধে কি আর ভাবি বাবা 7 সকালে মরে বেঁচেছেন? লোকটা কে, তার সন্ধান নিয়েছিলে? দরকার বোধ করিনি। ও, দরকার বোধ করনি? তোমার 7 জন্মে না দেখা এক ভাইঝি এসে তোমার বাড়িতে উঠল একটা বাজে লোক নিয়ে, তুমি তার পরিচয়টা জানবারও দরকার বোধ করলে না? আমার ভাইঝি সঙ্গে করে নিয়ে এসেছে, এটাই যথেষ্ট পরিচয় বলে মনে করেছি। চমৎকার। তোমার ভাইঝি যদি একটা রাস্তার কুলি মজুরকে নিয়ে আসে, সেটাও মেনে নিতে হবে। সেই কুলিটাকেই যখন সে ভাবি স্বামী বলে ঠিক করে রেখেছে, অতএব তাকে বাড়িতে আশ্রয় দিয়ে জামাই আদরে রাখতে আপত্তি নেই তোমার, তাই তো? তোমার ওই ভাইঝির বয়স নিশ্চয়ই এমন বেশি হয়নি যে মানুষ চিনতে পেরে উঠবে। লোকটা জেল পালানো আসামি কিনা? মোহনের দ্রুত কথার ঠাস বুরুনির মাঝখানেও আস্তে একটা পাতলা ছুরি বসায় পারুল। বয়সটা অনেক বেশি হলেই মানুষ চিনবার ক্ষমতা হয়, এটা আবার তোকে কে বলল মোহন? তা তোর বয়স তো অনেকটা হয়েছে, আমাকে দেখছিস জন্মাবধি, চিনে উঠতে পারলি কই? নমিতা যে এভাবে দড়ি ছেঁড়া হয়ে চলে যেতে পারে
এ কথা জলপাইগুড়ির ওরা স্বপ্নেও ভাবতে পারেনি। যে নমিতার মুখ দিয়ে কথা বেরোত না, সে কিনা হঠাৎ স্পষ্ট গলায় বলে উঠল, আমি চলে যাব। বলে উঠল, এই দাসত্ব বন্ধন থেকে মুক্তি চাই। আশ্রয়দাতাদের কাছে এই কথাটা লজ্জারও বটে, দুঃখেরও বটে, সর্বোপরি অপমানেরও। মামি শাশুড়ি ফেটে পড়লেন, মামা শ্বশুর পাথর, আর দিদি শাশুড়ি গাল পাড়তে শুরু করলেন। ও হতভাগী নেমো খারামের বেটি, যে মামা শ্বশুর অসময়ে তোকে মাথায় করে এনে আশ্রয় দিয়েছিল, তার মুখের ওপর এত বড় কথা! সে তোকে দাস্যবৃত্তি করাতে এনেছিল? ভেতরে ভেতরে এত প্যাঁচ তোর! বলি, যাবি কোন চুলোয়? যাবার যদি জায়গা আছে তো এসেছিলি কেন কেতার্থ হয়ে? পড়েই বা ছিলি কেন এতকাল? অনিলবাবু ক্লান্ত গলায় বললেন, আহ মা, থামো। বৌমার যদি হঠাৎ এখানে অসুবিধে বোধ হয়ে থাকে আর তার প্রতিকারের উপায় আমাদের হাতে না থাকে, বাধা দেওয়ার কথা ওঠে না। মামি শাশুড়ি নমিতার ওই দৃঢ় ঘোষণার পর থেকে সমগ্র সংসারের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলেন, আর তার ভেতরটা ডুকরে ডুকরে উঠছিল। এই সমস্ত কাজ তার ঘাড়েই পড়তে বসল। নমিতা চলে যাবে মানে তাকেই বিছানা ছেড়ে উঠতে হবে ভোর 5টার সময়। উঠেই গরম জল বসাতে হবে বাড়ি শুদ্ধ সকলের হাত মুখ ধোবার জন্যে। হ্যাঁ, হাত মুখ ধোয়ার জলও গরম না করে উপায় নেই এই সময়টায়, কারণ কালটা শীতকাল। কেমন বুঝে বুঝে মোক্ষম সময়টিতে চালটি চালল। কিছুদিন থেকেই বেশ বেভাব দেখা যাচ্ছিল, যেন এই সংসারে কাজ করে সেবা যত্ন করে তেমন কৃতার্থমনা ভাব আর নেই, যেন না করলেই নয় তাই। তবু করছিল, সেইগুলি তার উপর এসে পড়ল। অথচ তার শরীর ভালো নয়, বিশেষ করে শীতকালে মোটেই ভালো থাকে না। বেলা 8টার আগে বিছানা ছেড়ে উঠলে শয় না। ওই বেডটিটুকু গলায় ঢেলে তবেই একটু বল পান। আর এরপর সেই বেডটি তাঁকেই বানাতে হবে, আর সবাইয়ের মুখে মুখে ধরতে হবে। হতে পারে যাদের হাতগুলি মশারির মধ্যে থেকে বেরিয়ে আসবে গরম পেয়ালাটি ধরতে, তারা তারই স্বামীপুত্র কন্যা, কিন্তু শরীরের কাছে তো কিছু নয়। কিন্তু শুধুই তো ওইখানেই কর্তব্য শেষ নয়। তারপর জল খাবার বানাতে হবে, তারপর আবার চা বানাতে হবে, সাজিয়ে সাজিয়ে টেবিলে ধরতে হবে, তারপর কুটনো, তারপর রান্না, তারপর পরিবেশন, তারপর দেখতে বসা কার কি দরকার, কার ঠিক স্কুলে যাবার সময়ই জামার বোতাম ছিঁড়ে গেল, কার বইয়ের ব্যাগের স্ট্র্যাপ জবাব দিল, কার প্যান্ট ময়লা, কার গেঞ্জি শুকোয়নি, আরও কত কি। সেই কুরুক্ষেত্র কাণ্ডের পর চান করে এসে আবার শাশুড়ির নিরামিষ দিকের রান্নাবান্না। বুড়ি গরমকালে যদিও বা 1-8 দিন নিজে দুটো ফুটিয়ে নিতে পারেন, শীতকালে কদাপি না। অথচ এই সময়ই যত খাবার ঘটা, কপি, মটরশুঁটি, নতুন আলু, পালং শাক, মূলো, বেগুন, আনাজের সমারোহ। বুড়ির হাতে পায়ে শক্তি নেই, হজম শক্তিটি বেশ আছে। নিরামিষ ঘরে রোজই ঘটা চলে। তাছাড়া আবার কর্তারও প্রখর দৃষ্টি মার সম্মুখ যত্ন হচ্ছে কিনা। অতএব শাশুড়ির রাজভোগটি সাজিয়ে দিয়ে আবার পড়তে হবে বিকেলের জলখাবার নিয়ে। নিত্য নতুন খাবার দাবার করে করে নমিতা দেবী তো মুখগুলি আর মেজাজগুলি লম্বা করে দিয়েছেন। করবেন না কেন? পরের পয়সা, পরের ভাঁড়ার দরাজ হাতে খরচ করে করে সবাইয়ের শুয়ো হওয়া। এখন তার ঘাড়ে চাপিয়ে দিয়ে সরে পড়ার তাল। সাদামাটা জলখাবার, রুটি মাখন কি লুচি পরোটা কি আর রুচবে ছেলে মেয়েদের? কে সামলাবে সেই হাঁপা? শুধুই কি জলখাবার? রাতে একখানি একখানি করে গরম রুটি সেঁকে পাতে দেবার ক্ষমতা তার আছে? না পারলেই বাবু বিবিদের রুচবে না হয়তো। নমিতা করত ওসব। তবুও তো তম্বিগম্বির কামাই ছিল না। এইসব বদঅভ্যাস নমিতাই করিয়েছে। তার মানে নীরবে নিঃশব্দে মামা শ্বশুরের ভাঁড়ার ফর্সা করেছে আর মামি শাশুড়ির ভবিষ্যৎ ফর্সা করেছে। এইসব পরিকল্পিত শত্রুতা ছাড়া আর কি? নমিতাকে দেখে তাই বিষ উঠছে তার। আর হঠাৎ কেমন ভয় ভাঙা হয়ে বসে আছে দেখো। বসে আছে শোবার ঘরের ভেতর,
তাড়াহুড়ো করে বিকেলের জলখাবারের দিকে এগিয়ে আসছে না। কেন? কিসের জন্যে? অসময়ে যে আশ্রয় দেয় তার বুঝি আশ্রিতের উপর কোনো জোর থাকে না? যার দিকে কেমন যায়। স্বামীর ওই গা ছাড়া কথায় তাই তেলে বেগুনে জ্বলে উঠলেন ভদ্রমহিলা। রুক্ষ গলায় বলে উঠলেন, কেন? বাধা দেওয়ার কথা ওঠে না কেন? হঠাৎ যাব বললেই যাওয়া হবে? হোটেলে বাস করছিস নাকি, তাই এক কথায় আমার এখানে পোষাচ্ছে না বলে চলে যাব? তুমি বলে দাও এই সময় তোমার যাওয়া হতে পারে না। অনিলবাবু মৃদু মানুষ, মৃদু গলাতেই বলেন, অকারণ মাথা গরম করো না মৃণাল, বাধা দেবার আমি কে? তুমি কেউ না, জোর করবার উপযুক্ত কেউ না। ওহ, তাহলে এতদিন এতকাল গলায় বেঁধে বইলে কেন শুনি? মৃণাল চিৎকার করে বলেন, কেউ যদি নও তুমি, তবে এ যাবৎকাল ভাত কাপড় দিয়ে পুষলে কেন? আনতে গিয়েছিলে কেন? চেঁচামেচি করে লাভ কি মৃণাল? ওই কেনগুলোর উত্তর যদি নিজেও ভালোই জানো। নিপু, রীতা, খোকা, বীরা সবাই তখন ছোট। তোমারও শরীর খারাপ, মা পড়লেন অসুখে। সে সময় বিজুর সন্ন্যাসী হয়ে চলে যাওয়া আমাদের কাছে কি ভগবানের আশীর্বাদের মতো লাগেনি? মৃণালিনী চাপা তীব্র গলায় বললেন, ও, তার মানে উপকার শুধু আমাদেরই হয়েছিল, ওর কিছু না? তা কেন, উপকার পরস্পরেরই হয়েছিল। কিন্তু উনি যদি এখন এই জীবনে ক্লান্ত হয়ে ওঠেন, বলার কি আছে বলো? চমৎকার, কিছুই নেই। বয়সের মেয়ে তেজ করে একা চলে গিয়ে কোথায় থাকবে, কি করবে, সেটা দেখবার দায়িত্ব নেই তোমার? তুমি ওর একটা গুরুজন নও? অনিলবাবু মৃদু হেসে বলেন, গুরুজনের ততক্ষণই গুরুদায়িত্ব মৃণাল, লঘুজন যতক্ষণ গুরু লঘু জ্ঞানটুকু রাখে। তারা যদি সে জ্ঞানটার উপদেশ মানতে না চায়, তখন আর কোন দায়িত্ব? নাবালিকা তো নয়। আমার মনে হচ্ছে ভিজে বেড়ালের খোলসের মধ্যে থেকে তলে তলে কারোর সঙ্গে প্রেম টেম চালিয়ে। মৃণাল, থামো। বেশ, থামছি। তবে এটা যেন আমাকে থামিয়ে দিলেও পাড়ার লোককে থামাতে পারবে না। এর সঙ্গে পাড়ার লোকের সম্পর্ক কি? আছে বই কি সম্পর্ক। পাড়ার লোকের সঙ্গে সব কিছুরই সম্পর্ক থাকে। তারা ভাবতে বসবে না হঠাৎ এমন চলে যাওয়া, ভেতরে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। ভাবতে বসলে নাচার। তোমার আর কি, নাচার বললেই হয়ে গেল। দুষলে লোকে আমাকেই দুষবে, বলবে মামি শাশুড়ি মাগি দুর্ব্যবহার করে তাড়িয়েছে। বললে গায়ে ফোসকা পড়ে না। যাদের গায়ে কচ্ছপের খোলস তাদের পড়ে না, মানুষের চামড়া থাকলে পড়ে। তাহলে আর কি, ফোসকার জ্বালা সইতেই হবে। হবে, তবু তুমি ওকে বারণ করবে না, একটা সৎ পরামর্শ দেবে না? ঠিক আছে, দেব, বলেছিলেন অনিলবাবু। এবং নমিতাকে ডেকে বলেছিলেনও, আমি বলছিলাম বৌমা, ফট করে চলে না গিয়ে বরং বিজুকে একটা চিঠি লিখে বিস্তারিত জানিয়ে। বিস্তারিত লিখবার তো কিছু নেই মামাবাবু। না মানে, এই তুমি যে আর আমাদের এখানে থাকতে ইচ্ছুক নও সেটা জানতে পারলে হয়তো। কিছুই করবে না। নমিতা কষ্টে চোখের জল চেপে বলে, করবার ইচ্ছে থাকলে চিঠি পর্যন্ত লিখতে বারণ করতেন না। অনিলবাবু মাথা নিচু করে বলেছিলেন, তা বটে, কিন্তু তোমার এখানে কি কি অসুবিধা হচ্ছে সেটা যদি একটু বলতে, চেষ্টা করে দেখতাম তার কিছু প্রতিকার। এই সময় নমিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। নমিতাও মাথা নিচু করে বলেছিল, অসুবিধে কিছু নেই মামাবাবু। এখানে যে সুবিধায় ছিলাম তার নিজের বাড়িতেও থাকিনি কোনোদিন। কিন্তু একটু থেমে বলেছিল, আসলে এখন শুধু এই প্রশ্নটাই স্থির হতে দিচ্ছে না, এই জীবনটার কোনো অর্থ আছে কিনা। মামা শ্বশুরের সঙ্গে হ্যাঁ না ছাড়া কোনো কথা কখনো বলেনি, তাই বলে ফেলে যেন থরথর করছিল, তবু বলেছিল। অনিলবাবু একটু হেসেছিলেন। সে প্রশ্ন করতে বসলে আমাদের কারো জীবনেরই কি কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে বৌমা? কিন্তু থাক, আমি তোমায় বাধা দেব না। দেখো, যদি অপর কোথাও শান্তি পাও,
অনিলের মা বেজার গলায় বলেছিলেন, নাতবউ তোর সঙ্গে অত কি কথা কইছিল রে? অত আর কি, এই যাওয়ার কথা। নিল তোর পরামর্শ? কুমতলব ছাড়ল? আমি তো কোনো পরামর্শ দিতে যাইনি মা, আমরা যে তাকে বাধা দেব না সেই কথাটাই জানিয়ে দিলাম। বাবা, ভেলারে মোর বুদ্ধিমন্ত ছেলে, এই অসময়ে দেশে লোকজনের আকাল অমন একটা করিতকর্মা মেয়েকে এক কথায় ছেড়ে দেবে মানুষে? আমরা ওকে ঝি রাখিনি মা, বলে চলে এসেছিলেন অনিলবাবু। আর তখনই ওর হঠাৎ মনে হয়েছিল, কেন নমিতা তার জীবনের অর্থ খুঁজে পাচ্ছে না। বাড়ির প্রতিটি ছেলে মেয়ে ব্যঙ্গ বিদ্রুপ রাগ করে করে নমিতাকে বিঁধেছিল, আর তাতেই হয়তো নমিতার মনের মধ্যে যেটুকু দ্বিধা আসছিল সেটুকু মুছে যাচ্ছিল। শুধু নিপু বলেছিল, যাক, বৌদি তাহলে সত্যি চলে যাবে আমাদের স্রেফ মৃণালিনী দেবীর হাতে ফেলে দিয়ে? তখনই চোখে জল এসেছিল নমিতার। তবু চলে গিয়েছিল নমিতা। কে জানে জীবনের কোন অর্থ খুঁজে পেতে, অথচ কত নিশ্চিন্তেই থাকতে পেত নমিতা যদি সে জীবনের মানে খুঁজতে না বেরোত। জলপাইগুড়ি শহরে অনিলবাবুর যথেষ্ট মান সম্মান আছে, সেই বাড়িরই একজন হয়েই তো ছিল নমিতা। কোথাও কারো বাড়িতে নেমন্তন্ন হলে অনিলবাবুর স্ত্রীকন্যার সঙ্গে সমপর্যায়ভুক্ত হয়েই তো যেতে পেত। দৃষ্টিকটু হবার ভয়ে নিজের বা মেয়ের শাড়ি গহনা দিয়েই সাজিয়ে নিয়ে যেতেন তাকে মামি শাশুড়ি। আর 5 জনের কাছে ওটি আমাদের একটি বৌমা বলে পরিচয় দিতেন। এইখানেই কি অনেকটা দাম পাওয়া গেল না, অনেকটা মান? তাছাড়া নিজের ছেলে মেয়েদের সঙ্গে নমিতার খাওয়া দাওয়ারও তারতম্য করেননি কোনোদিন ভদ্রমহিলা। যদি কিছু তারতম্য ঘটে থাকে তো সে নমিতা নিজে ঘটিয়েছে। পোড়াটা, কাঁচাটা, ভাঙাটা সে নিজের ভাগেই রেখেছে বরাবর। তা সে যাক। অন্যদিকে তাকিয়ে দেখো, নিরাশ্রয় হয়ে যাওয়া নমিতা কত বড় নির্ভরতার একটি আশ্রয় পেয়েছিল। চিরদিনই বজায় থাকত এই আশ্রয়। তাছাড়া এ বাড়িতে কেউ কোনোদিন দূরছাই করেছে তাকে? বলুক দেখি কেউ। সকলের ওপর কথা, কেউ কোনোদিন নমিতার কর্তৃত্বের উপর হস্তক্ষেপ করেছে? বড়জোর অনিলবাবুর মা কোনোদিন বলেছেন, রোজ দিনই ঘটার রান্না বান্না, পরের পয়সায় হাত ধরনি, একটু বিবেচনা করে কাজ করতে হয় নাথ বউ? কোনোদিন হয়তো অনিলবাবুর স্ত্রী বলেছেন, এই নমিতাই আমাদের পরকাল খেল, এরপর আর রাঁধুনির রান্না কারোর মুখে রুজবেই না। অবশ্যই রাঁধুনিকে তো আমার হাত তোলায় থেকে কাজ করতে হয়, নিজের হাতের বাহাদুরি দেখাবার স্কোপও পায় না। নমিতা সে স্কোপ পায়, অতএব নমিতা পারে ভালো রান্না রেঁধে হাতের মহিমা দেখাতে। অর্থাৎ নমিতা রান্নাঘর ভাঁড়ার ঘরের সর্বময়ী কর্ত্রী। যদিও আপন স্বভাবের নম্রতা এসে দুবেলায় জিজ্ঞেস করত, মামিমা বলুন কি রান্না হবে? কিন্তু মামিমা সেই ভার নিতেন না। উদার মহিমায় বলে দিতেন, তোমার যা ইচ্ছে করো বাছা, কি রান্না হবে ভাবতে গেলেই আমার গায়ে জ্বর আসে। তবে এই অখণ্ড অধিকারের মর্যাদার মধ্যেও জীবনের মানে খুঁজে পেল না নমিতা। আর সেই খুঁজে না পাওয়ার খানিকটা ভার আবার চাপিয়ে দিয়ে গেল অনামিকার মাথায়। অনামিকায় কি পাচ্ছেন সে মানে? মানে তার নিজের জীবনের মানে? গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা বকুল কথা। আজ 11 পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।